জি, আজকে আমাদের দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর আমাদের আজকে হচ্ছে সর্বশেষ ক্লাস এবং লিখিত ক্লাস ৪। তো আজকের ক্লাসে আমাদের খুব বেশি পড়া নেই। আমাদের অল্প কিছু টপিক আছে রিভিউ, রিভিশন এবং হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা, রায়ের পূর্বে গ্রেপ্তার, রায়ের পূর্বে প্রুফ। তো যেগুলো আমরা হচ্ছে প্রিলিতেই ভালো করে পড়েছিলাম। তো ওই বিষয়গুলো আমরা হচ্ছে আবার একটু আপনাদের রিপিট করে দিচ্ছি যে ওইখান থেকে লিখিত পরীক্ষায় যেভাবে আমাদের পড়া লাগবে। ওকে? আম আমরা রিভিশন দিয়ে শুরু করতেছি। তাহলে আপনাদের রিভিশনের কোনো আদেশ নেই। আপনাদের এই দেওয়ানি কার্যবিধিতে রিভিশনের কোনো আদেশ নেই। শুধু কি আছে? সেকশন আছে। অ্যাকচুয়ালি কখন আপিল হবে, কখন রিভিশন হবে, কখন রিভিউ হবে এই প্রশ্নগুলো আমাদের মাথায় প্রতিনিয়ত ঘুরপাক খায়। তো আমি আপনাদের বলব যাদের এই বিষয়গুলো ঘুরপাক খায় ওগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। এখন আপনারা পরীক্ষা দিবেন। ওই প্র্যাকটিক্যালি গিয়ে কি হবে অ্যাডভোকেট হওয়ার পর কখন রিভিশন করবেন, কখন আপিল করবেন, কখন রিভিউ করবেন সেগুলো নিয়ে এখন মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমরা কিছু বেসিক বিষয় মনে রাখবো। ১ম যে বেসিক বিষয় সেটা হলো আমাদের ৯৬ ধারায় বলা আছে সমস্ত রায়, সমস্ত ডিক্রির বিরুদ্ধে কি করা যায়? সমস্ত রায় এবং ডিক্রির বিরুদ্ধে সমস্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়। এবং এমনকি একতরফা ডিক্রির বিরুদ্ধেও আপনি কি করতে পারবেন? একতরফা ডিক্রির বিরুদ্ধেও আপিল করতে পারবেন। তাহলে রিভিশনটা কখন হবে? তাহলে যে পরিস্থিতিতে যেখানে আপনি কি করতে পারবেন না? যেখানে আপনি আপিল করতে পারবেন না, যেখানে আপিলের সুযোগ নাই, সেইখানে কি হবে? সেইখানে আপনার যদি আইনের ভুলে ন্যায় বিচার লঙ্ঘিত হয়, আ আপনার হচ্ছে সেই ক্ষেত্রে আপনি রিভিশন দায়ের করতে পারবেন। তাহলে রিভিশন আমাদের আপিল কোন আদালতে করা হয়, রিভিশন কোন আদালতে করা হয়? একেবারেই ট্রু সেন্স এ ঠান্ডা মাথায় আপিল করা হয় হচ্ছে উচ্চ আদালতে। ঠিক তেমনি রিভিশনও কোন আদালতে করা হয়? রিভিশনও উচ্চ আদালতে করা হয়। তাহলে উচ্চ আদালত বলতে এখানে কি বোঝাতে চেয়েছে? আপিল করা হয় আপনার যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ ৩য় ক্লাস আমরা যদি ক্রিমিনালের দিকে তাকাই বা ৪র্থ ক্লাস সেই ক্ষেত্রে আপিল কোথায় হবে? আপিল হবে ক্রিমিনালের ক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম শ্রেণী বা হচ্ছে জয়েন্ট সেশন জাজ বা হচ্ছে আপনার আ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনারা যদি কোন রায় দেয় সেই রায়ের বিরুদ্ধে আপিল কোথায় হবে ক্রিমিনাল মামলায়? আপিল হবে হচ্ছে সেশন জাজে। এখন আসি সিভিল মামলার ক্ষেত্রে। সিভিল মামলার ক্ষেত্রে আপনার সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, আ তারপর হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ উনারা যদি কোনো রায় ডিক্রি দেয়, সেই রায় ডিক্রির বিরুদ্ধে আপনার হচ্ছে আপিল কোথায় হবে? আপিল হবে জেলা জজ আদালতে। তাহলে রিভিশনের ফ্যাক্টরটা কোথায়? রিভিশন কখন হবে? তাহলে রিভিশন হবে আপনার জেলা আপনার হচ্ছে যেটাকে আমরা বলি জেলা জজ আদালতেও হবে, আবার হাইকোর্টেও হবে। আপিল কোথায় হবে? আপিলও হচ্ছে আপনার দেওয়ানির ক্ষেত্রে জেলা জজে হবে, আবার হাইকোর্টেও হবে। তাহলে আমাদের রিভিশনের ক্ষেত্রে কখন জেলা জজে রিভিশন হবে, কখন হাইকোর্টে হবে সেটা কিন্তু খুবই বুঝার বিষয় এবং জানার বিষয়। তাহলে ওই বিষয়গুলো আমরা এখন পড়ার চেষ্টা করব। তাহলে কখন আপনি হাইকোর্টে রিভিশন করতে পারবেন, কখন আপনি হচ্ছে জেলা জজে কি করতে পারবেন? জেলা জজে রিভিশন করতে পারবেন। তাহলে আমরা একটু বেসিক আবার একটু রিপিট করে দিচ্ছি। আপিল হবে উচ্চ আদালতে। রিভিশনও হবে উচ্চ আদালতে। তাহলে আপিল উচ্চ আদালত বলতে এখানে বোঝাতে চেয়েছে জেলা জজ, হাইকোর্ট। রিভিশনের ক্ষেত্রে উচ্চ আদালত বলতে বোঝাতে চেয়েছে জেলা জজ, হাইকোর্ট। আর রিভিউ কোন আদালতে হবে? রিভিউ হবে সেম আদালতে। অর্থাৎ যে আদালত রায় দিয়েছে, যে আদালত ডিক্রি প্রদান করেছে। রিভিউ কি হবে? রিভিউ হবে কি? সেই সেম আদালতে কি হবে? রিভিউ হবে। তাহলে এখন আসি রিভিশন। দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর ১১৫ ধারায় রিভিশন সম্পর্কিত বিষয়ে বলা আছে। ১১৫ ধারায় রিভিশন সম্পর্কিত বিষয়ে বলা আছে। কিন্তু এই রিভিশনের আলাদা করে কোনো আদেশ নেই। ওকে, তাহলে কয়টা ক্ষেত্রে আপনি রিভিশন করতে পারবেন? সেক্ষেত্রে যেখানে আপিল চলে না, সেখানে আপনি রিভিশন করতে পারবেন। অথবা আইনের ভুলে যদি ন্যায় বিচার লঙ্ঘিত হয়, সেক্ষেত্রে আপনি রিভিশন করতে পারবেন। তাহলে রিভিশন কোথায় করতে পারবেন? রিভিশন করতে পারবেন হচ্ছে হাইকোর্টে রিভিশন করতে পারবেন এবং হচ্ছে জেলা জজে কি করতে পারবেন? জেলা জজ আদালতেও আপনি রিভিশন করতে পারবেন। ১১৫ ধারার সাবসেকশন 1 এ বলা আছে, সিভিল কোর্ট অ্যাক্টের ৩ ধারায়ও বলা আছে, সিভিল কোর্ট অ্যাক্টের ৩ ধারায় বলা আছে দেওয়ানি আদালত হলো ৫ প্রকার। কি, কি? সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ,
অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ। এই যে ৫ প্রকারের সিভিল কোড, এই ৫ প্রকারের একেবারেই ঠান্ডা মাথায় এই ৫ প্রকারের সিভিল কোড যদি কোনো ডিক্রি দেয়, সেটা হোক সহকারী জজ, হোক সেটা সিনিয়র সহকারী জজ, হোক সেটা জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ। এই ৫ প্রকারের সিভিল কোড যদি কোনো ডিক্রি দেয়, হ্যাঁ? সেই ডিক্রির বিরুদ্ধে সরাসরি রিভিশন কোথায় হবে? সরাসরি রিভিশন হবে হাইকোর্টে। তার মানে আমাদের এমসিকিউ পরীক্ষায় যদি এরকম একটা প্রশ্ন চলেই আসে বা লিখিত পরীক্ষায় যদি একটা প্রবলেম কোয়েশ্চেন দিয়েই দেয় যে সহকারী জজ যদি কোনো ডিক্রি দেয় সেই ডিক্রির বিরুদ্ধে রিভিশন কোন আদালতে হবে, তাহলে সহকারী জজ যদি কোনো ডিক্রি দেয় সেই ডিক্রির বিরুদ্ধে রিভিশন হবে কোথায়? রিভিশন হবে হাইকোর্টে। আমরা যদি এক কথায় বলি সমস্ত ডিক্রির বিরুদ্ধে রিভিশন হবে কোথায়? রিভিশন হবে হাইকোর্টে। এখন ১১৫ একে বলা আছে, আরো বলা আছে যে জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ ওনারাই তো আপনার হচ্ছে ডিস্ট্রিক্ট পর্যায়ের সর্বোচ্চ কোর্ট, জেলা জজ, অতিরিক্ত জেলা জজ। এখন ডিস্ট্রিক্ট পর্যায়ের সর্বোচ্চ যে কোর্ট, জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, ওনারা যদি কোনো আদেশ দেয়, সেই কোর্টগুলো যদি কোনো আদেশ দেয়, তাহলে জেলা জজ যদি কোনো আদেশও দেয়, অতিরিক্ত জেলা জজ যদি কোনো আদেশও দেয়, সেই আদেশের বিরুদ্ধে রিভিশন কোথায় হবে? সেই আদেশের বিরুদ্ধে রিভিশন হবে হচ্ছে হাইকোর্টে। তাহলে আমরা এক কথায় যদি মনে রাখি হাইকোর্টে কখন যাব? সমস্ত ডিক্রির বিরুদ্ধে হাইকোর্টে যাব। দেওয়ানি যতগুলো আদালত আছে। দ্বিতীয়ত হলো জেলা জজ, অতিরিক্ত জেলা জজ উনারা ডিক্রি দেক আর আদেশ দিক। যাই দেখ না কেন রিভিশন করব হচ্ছে কোথায়? রিভিশন করব হাইকোর্টে। ১১৫-২ যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ। তাহলে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজ ওনারা যদি কোনো আদেশ দেয়, এই আদালতগুলো যদি কোনো আদেশ দেয়, তাহলে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ আদালত যদি কোনো আদেশ দেয়, তাহলে সেই আদেশের বিরুদ্ধে রিভিশন কোথায় হবে? তাহলে আদেশের বিরুদ্ধে রিভিশন হবে জেলা জজ আদালতে। তাহলে যদি প্রশ্ন থাকতো যে যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ যদি কোনো ডিক্রি দেয়, সেই ডিক্রির বিরুদ্ধে রিভিশন কোথায় হবে? তাহলে ডিক্রি দিলে সেই ডিক্রির বিরুদ্ধে রিভিশন হবে হাইকোর্টে। আর যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ যদি কোনো আদেশ দেয়, সে আদেশের বিরুদ্ধে রিভিশন হবে কোথায়? সে আদেশের বিরুদ্ধে রিভিশন হবে জেলা জজে। ১১৫-৩ এ বলা আছে, অতিরিক্ত জেলা জজেরও রিভিশন শুনানির ক্ষেত্রে জেলা জজের মতোই কি থাকবে? জেলা জজের মতোই ক্ষমতা থাকবে। ১১৫-৪ জেলা জজ ও অতিরিক্ত জেলা জজের রিভিশনের রায়ের বিরুদ্ধে কি করা যাবে? জেলা জজ, অতিরিক্ত জেলা জজের রিভিশনের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে অনুমোদন সাপেক্ষে দ্বিতীয় রিভিশন করা যাবে। তাহলে দ্বিতীয় রিভিশনের বিধান কোথায় আছে? দ্বিতীয় রিভিশনের বিধান আছে হচ্ছে আপনার ১১৫ সাবসেকশন ৪ এ। আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে। আ যুগ্ম জেলা জজ যদি ৫ কোটির বেশি কোনো মামলায় আপনার হচ্ছে আদেশ দেয় যুগ্ম জেলা জজ, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে কোথায়? চলে যেতে হবে হচ্ছে হাইকোর্টে। তাহলে আপনার দেওয়ানি মামলার ক্ষেত্রে দ্বিতীয় আপিলের কি কোনো বিধান আছে? দেওয়ানি মামলার ক্ষেত্রে দ্বিতীয় আপিলের কোনো বিধান নাই। কি আছে? দেওয়ানি মামলার ক্ষেত্রে দ্বিতীয় রিভিশনের বিধান আছে। আচ্ছা আমি সবাইকে আনমিউট করতেছি। আপনাদের যাদের এখন কোয়েশ্চেন আছে হ্যান্ড রেইজ করবেন। হ্যান্ড রেইজ করে তারপরে হচ্ছে রিভিশন থেকে কোয়েশ্চেন করবেন। ওকে। কারো কোনো কোয়েশ্চেন আছে রিভিশন থেকে? আপনারা আনমিউট করতে পারবেন এখন। স্যার প্রশ্নটা খেয়াল করতে হবে আদেশ দেয় না ডিক্রি দেয় এইটার উপরে স্যার এইটা কি খেয়াল করতে হবে? ভেরি গুড। এই জায়গায় খেয়াল করতে হবে। এখন একেবারেই ট্রু সেন্সে যদি বলি, ধরেন জেলা জজ যদি কোনো আদেশ দেয়, তাহলে জেলা জজের আদেশের বিরুদ্ধে তো আর জেলা জজের রিভিশন করার সুযোগ নাই। তাই না? সেম আদালতে কি রিভিশন হবে? আমি তো ১ম এই বলেছি। রিভিশন কোথায় হবে? রিভিশন হবে উচ্চ জি না স্যার, আদালতে। তাহলে জেলা জজের উচ্চ আদালতের নাম কি? হাইকোর্ট। তাহলে রিভিশন কোথায় হাইকোর্টে। হবে? রিভিশন হবে হাইকোর্টে। তাহলে জেলা জজ আর অতিরিক্ত জেলা জজ তো একই কথা। সমমর্যাদার কোর্ট, তাই না? তাহলে সরাসরি যাইতে হবে ওনারা আদেশ দেক আর ডিক্রি দেক। সরাসরি যাইতে হবে হাইকোর্টে। আর আপনার যদি সিনিয়র সহকারী জজ, হ্যাঁ, তারপরে সহকারী জজ, যুগ্ম জেলা জজ ওনারা যদি কোনো আদেশ দেয়, সেটা ডিক্রি নয়। শুধুমাত্র আদালতের একটা আনুষ্ঠানিক সিদ্ধান্ত আদেশ। সে আদেশের বিরুদ্ধে আপনার রিভিশন কোথায় হবে? রিভিশন হবে জেলা জজে। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার হয়েছেন? জি স্যার। জি স্যার। জি, থ্যাংক ইউ। স্যার এক কথা হলো ডিগ্রির বিরুদ্ধে হাইকোর্ট আর আপিল করতে জেলা জজে। জি।
আদেশের বিরুদ্ধে জেলা জজে না। এভাবে মনে রাখলে হবে না তো রে ভাই। হ্যাঁ? জেলা জজ, অতিরিক্ত জেলা জজ যদি আদেশও দেয়, সে আদেশের বিরুদ্ধে কোথায় যেতে হবে? জেলা জজ, অতিরিক্ত জেলা জজ যদি কোনো আদেশও দেয়, সে আদেশের বিরুদ্ধেও আপনাকে হাইকোর্টে যেতে হবে। কারণ রিভিশন তো আর সেম আদালতে করা যাবে না। তাহলে আপনি নিজেই জেলা জজ। তাহলে আপনি যদি আদেশ দেন, সে আদেশের বিরুদ্ধে কি আপনার আদালতেই রিভিশন হবে? সে আদেশের বিরুদ্ধে কিন্তু আপনার আদালতে রিভিশন হবে না। যাইতে হবে কোথায়? উপরের আদালতে যাইতে হবে। তাহলে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ যাই দেখ না কেন সেটার বিরুদ্ধে রিভিশনে যাইতে হবে হচ্ছে হাইকোর্টে। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, কেউ একজন হ্যান্ড রেজ করেছেন। জি, রিজভী ভাই বলেন। অফ অন করে দিচ্ছি। রিজভী ভাই বলেন। স্যার সালাম স্যার। জি, হ্যালো সালাম স্যার, স্যার ভালো আছেন? জি ভালো আছি। বলেন, কোশ্চেনটা বলেন। স্যার আমি প্রশ্ন করছিলাম স্যার, আমাদের যে পরীক্ষাটা নেওয়া হয় স্যার, হ্যাঁ, এখানে হুম, যদি একটু পাস ফেলের ব্যবস্থা থাকতো তাহলে আমাদের মনে হয় প্রতিযোগিতা একটু ভালো হতো, আমাদের লেখাপড়াটা আরেকটু আমরা অ্যাক্টিভ হইতে পারতাম। এর জন্য জি। স্যার আপনার একটু কথা থ্যাংক বলা ইউ স্যার। ভেরি মাচ। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, নোটেড। ওকে, সালাম নোটেড। স্যার। তারপরে হচ্ছে মোহাম্মদ মঞ্জুরুল আলম ভাই, বলেন। আসসালামু আলাইকুম স্যার, স্যার ভালো জি, আছেন? সালাম, ভালো আছি। আপনি স্যার ভালো আছেন? রিভিউটা কখন করতে হয়? রিভিউটা সেম আদালতেই করতে হয়। রিভিউটা কখন হ্যাঁ, আমি রিভিউ আমি বুঝবো সেটা রিভিউটা রিভিউ যখন রিভিউ করতে জি, রিভিউটা আমরা কখন করবেন, কিভাবে করতে হবে এটা আমরা এখন একটু পরেই পড়বো, হ্যাঁ? যার 10 মিনিট পরে রিভিউ আলোচনা করব। এটা শেষ হয়ে যাওয়ার পরে আচ্ছা রিভিউ ঠিক। আলোচনা। জি, এখনই আলোচনা করব। ওকে। তাহলে আমরা রিভিশন পড়লাম। আমরা হচ্ছে রিভিউটা একটু দেখি, যদিও রিভিউটা আপনাদের লিখিত পরীক্ষার জন্য খুব বেশি ইম্পোর্টেন্ট না। আমাদের এমসিকিউর জন্য খুব বেশি ইম্পোর্টেন্ট রিভিউ। রিভিউ থেকে আমাদের ৪৭ আদেশের আপনাদের হচ্ছে ৭ বিধি থেকে এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন হয় এবং সরাসরিও কোশ্চেন হয় যে রিভিউ সম্পর্কিত বিধান আপনাদের দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? তাহলে রিভিউ সম্পর্কিত বিধান আছে হচ্ছে ধারা ১১৪ এবং আদেশ ৪৭ এ। রিভিউ কোন আদালতে করা হয়? রিভিউ সংক্ষুব্ধ পক্ষ সেম আদালতেই করতে পারে। তাহলে কয়েকটা কোশ্চেন কিন্তু আপনাদের এখানে এমসিকিউ পরীক্ষায় আসে। তাহলে রিভিউর দরখাস্ত যদি নামঞ্জুর হয় সেক্ষেত্রে কি হবে? বা যদি রিভিউর দরখাস্ত মঞ্জুর হয় সেই ক্ষেত্রে কি হবে? এই বিষয়গুলোও কিন্তু আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে। তো আমি টোটালি আলোচনা করে দিচ্ছি রিভিউ সম্পর্কে। তাহলে আমাদের একেবারে ট্রু সেন্সে যদি আমরা বোঝার চেষ্টা করি, দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর ১১৪ ধারায় যে কথাগুলো বলা আছে, সেম কথাগুলো আপনার হচ্ছে ৪৭ আদেশের ১ বিধিতে বলা আছে। এখানে বলা আছে যে কখন আপনি রিভিউ করতে পারবেন। আ এখানে ৩ টি ক্ষেত্রে এভাবে না লিখে হচ্ছে নিম্নোক্ত ক্ষেত্রে লিখবেন, হ্যাঁ? এখানে ক্ষেত্র কিন্তু আরো বেশি আছে। এগুলো ক, খ না দিয়ে হচ্ছে আপনার স্টার চিহ্ন দিয়ে লিখবেন। যেহেতু লিখিত পরীক্ষা। যে আদেশ বা ডিক্রির আপিল হয়নি বা করা হয়নি। তাহলে যে আদেশ বা ডিক্রির আপিল হয় কিন্তু আপিল করা হয়নি। আপিল করা যাচ্ছে কিন্তু আপনি আপিল করেননি। সেখানে আপনি কি করতে পারবেন? সেখানে আপনি রিভিউ করতে পারবেন। যে আদেশ বা ডিক্রির আপিল হয় না সেইখানেও আপনি রিভিউ করতে পারবেন। আর স্মল কজেস কোর্টের রেফারেন্স বিষয়ে প্রদত্ত সিদ্ধান্তর বিষয়ে আপনি রিভিউ করতে পারবেন। আর মামলার নথিতে যদি স্পষ্ট কোনো ভুল থাকে অথবা অপর কোনো পর্যাপ্ত কারণে আপনি রিভিউ করতে পারবেন। এটা কোথায় বলা আছে? ১১৪ ধারায় বলা আছে এবং ৪৭ আদেশের ১ বিধিতে বলা আছে। আমরা যদি সবগুলো কথার কে একত্রিত করি তাহলে আমরা যেটা বুঝতে পারি যে এমন কিছু নতুন তথ্য, এমন কিছু নতুন সাক্ষ্য যা পূর্বে শত চেষ্টা করেও শতবার চেষ্টা করেও আপনি বিজ্ঞ আদালতের আ আপনি হচ্ছে উপস্থিত করতে পারেননি। কিন্তু এখন আপনি সেগুলো হাজির করতে পেরেছেন। তাহলে সেই বিষয়গুলো নিয়ে আপনি কি করতে পারবেন? সেই বিষয়গুলো নিয়ে আপনি সেই গ্রাউন্ডে আপনি রিভিউ করতে পারবেন। অর্থাৎ এমন কোনো নতুন সাক্ষ্য, এমন কোনো নতুন বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কৃত হয়েছে যা আপনি পূর্বে শত চেষ্টা করেও বিজ্ঞ আদালতের হাজির করতে পারেননি। এরকম পরিস্থিতিতে আপনি রিভিউ করতে পারবেন। ৪৭ আদেশের একাদেশের উপবিধিতেই বলা আছে, আপিল চলে। আপনি আপিল দায়েরও করেছেন। তাহলে যেই বিষয়টা নিয়ে আপনি আপিল করেছেন, সেই বিষয়টা ব্যতীত অন্য যে বিষয় আছে, হ্যাঁ? সেই বিষয় নিয়েও কি করা যাবে? সেই বিষয় নিয়েও আপনার হচ্ছে রিভিউ করা। মানে আপিল করেছেন একটা অংশ নিয়ে, আরেকটা অংশ নিয়ে আপিল করেননি। তাহলে যে অংশটা নিয়ে আপনি আপিল করেননি, সেই বিষয়টা নিয়ে আপনি কি করবেন?
কি করতে পারবেন? সেই বিষয়টা নিয়ে আপনি রিভিউ করতে পারবেন। তাহলে আপিল চলে। আপিল দায়েরও করা হয়েছে। সেক্ষেত্রে আপিলের বিষয়বস্তু দিতে অন্য বিষয়ে কি করা যাবে? রিভিউ করা যাবে। আচ্ছা, আমাদের ৪৭ আদেশের ২ বিধিতে বলা আছে রিভিউর দরখাস্ত কার নিকট করতে হবে? যে আদালত রায় দিয়েছে, যে আদালত ডিক্রি দিয়েছে সে আদালতেই কি করতে হবে? সে আদালতেই রিভিউর দরখাস্ত করতে হবে। আচ্ছা, তারপরে হলো রিভিউর দরখাস্তের ফর্ম কিরকম হবে? এগুলো জাস্ট আপনারা পড়ে যান, খুব বেশি ইম্পোর্টেন্ট না। রিভিউর আবেদন ফর্ম। আপিলের জন্য যেই ফর্ম, রিভিউর জন্য কি হবে? রিভিউর জন্য একই ফর্ম। এখন আপনি রিভিউর দরখাস্ত করেছেন। তাহলে রিভিউর দরখাস্ত করলে আদালত সেটা মঞ্জুরও করতে পারেন। আদালত কি করতে পারেন? সেটা নামঞ্জুরও করতে পারেন। তাহলে আপনি রিভিউর দরখাস্ত করেছেন। রিভিউর দরখাস্ত করার পর আদালতের কাছে প্রতীয়মান হচ্ছে যে রিভিউর যথেষ্ট কোনো কারণ নাই। অযথা রিভিউ করেছেন। তাহলে যথেষ্ট কারণ যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করতে পারেন? রিভিউর দরখাস্তটা রিজেক্ট করতে পারেন। তাহলে যদি আদালতের কাছে প্রতীয়মান হয় যে রিভিউর যথেষ্ট কোনো কারণ নেই, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করবেন? রিভিউর দরখাস্ত রিজেক্ট করে দিবেন। আর যদি আদালতের কাছে মনে হয় যে রিভিউর দরখাস্ত গ্রহণ করা উচিত, যথেষ্ট পরিমাণে গ্রাউন্ড নিয়ে আপনি রিভিউ ফাইল করেছেন, রিভিউর দরখাস্ত করেছেন, সেই ক্ষেত্রে আদালত কি করতে পারেন? সেই আপনার রিভিউর দরখাস্তটা মঞ্জুর করতে পারেন। যেটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট এই রিভিউ থেকে ৪৭ আদেশের ৭ বিধি। রিভিউর দরখাস্ত। হুম? রিভিউর দরখাস্ত আপনি করেছেন। এখন রিভিউর দরখাস্ত যদি নামঞ্জুর হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রতিকার কি? আর যদি মঞ্জুর হয় সেই ক্ষেত্রে প্রতিকার কি? তাহলে রিভিউর দরখাস্ত নামঞ্জুর হলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? রিভিউ আপনি করেছেন কিন্তু রিভিউর দরখাস্ত নামঞ্জুর হয়েছে। সেক্ষেত্রে আপনি রিভিশন করতে পারবেন। আর রিভিউর দরখাস্ত করা হয়েছে, রিভিউর দরখাস্ত কি হয়েছে? মঞ্জুর হয়েছে। তাহলে মঞ্জুর হলে সেই ক্ষেত্রে কি হবে? মঞ্জুর হলে সেক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষ কি করতে পারবেন? সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে পারবেন। তাহলে একেবারেই যদি এক কথায় মনে রাখি যে রিভিউর দরখাস্ত নামঞ্জুর। প্রতিকার কি? রিভিউর দরখাস্ত নামঞ্জুর। প্রতিকার হলো রিভিশন। আর রিভিউর দরখাস্ত মঞ্জুর। প্রতিকার কি? প্রতিকার হলো আপিল। আচ্ছা, এই রিভিউর তামাদির মেয়াদ ২ টা তামাদির মেয়াদ আমরা এমসিকিউর জন্য পড়ে রাখবো। ১৬১ স্মল কজেস কোর্টের রিভিউ করতে হবে কত দিনের মধ্যে? স্মল কজেস কোর্টের রিভিউ করতে হবে ১৫ দিনের মধ্যে। আর ১৬২ তে হলো হাইকোর্টের রিভিউ। হাইকোর্টের রিভিউ করতে হবে কত দিনের মধ্যে? ১৬২ তে বলা আছে হাইকোর্টের রিভিউ করতে হবে হচ্ছে ২০ দিনের মধ্যে। আচ্ছা, আমরা পড়াগুলো শেষ করি তারপরে আপনাদের কোশ্চেন নিচ্ছি। আমরা চলে যাব হচ্ছে পরবর্তী কোশ্চেন। আ আপনার রায়ের পূর্বে গ্রেপ্তার, রায়ের পূর্বে ক্রোক সংক্রান্ত যে বিধান, সেই বিধান আলোচনা করুন। তাহলে রায়ের পূর্বে গ্রেপ্তার, রায়ের পূর্বে ক্রোক। তাহলে রায়ের পূর্বে গ্রেপ্তার এবং রায়ের পূর্বে ক্রোক সম্পর্কিত বিধান আলোচনা করুন। এই সম্পর্কিত বিষয় কোথায় বলা আছে? রায়ের পূর্বে গ্রেপ্তার, রায়ের পূর্বে ক্রোক আমাদের দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর ৩৮ আদেশে বলা আছে। তাহলে ৩৮ আদেশের ১ থেকে ৪ বিধি পর্যন্ত রায়ের পূর্বে গ্রেপ্তার সম্পর্কিত বিধান বলা আছে এবং ৩৮ আদেশের ৫ থেকে ৭ বিধিতে রায়ের পূর্বে ক্রোক সম্পর্কিত বিধান বলা আছে। তাহলে রায়ের পূর্বে গ্রেপ্তার কোন মামলার ক্ষেত্রে হবে? একেবারেই যদি আমরা ট্রু সেন্সে বলি, রায়ের পূর্বে গ্রেপ্তার হবে অর্থের মামলার ক্ষেত্রে। আর রায়ের পূর্বে ক্রোক হবে কোন মামলার ক্ষেত্রে? রায়ের পূর্বে ক্রোক হবে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। অনেক সময় এরকম হয় না? যে আপনার বিরুদ্ধে একটা ডিক্রি হবে। কিসের মামলা? অর্থের মামলা। এরকম একটা পরিস্থিতি হয়েছে যে আপনার সর্বশেষ একটা সম্পত্তি ছিল সেটা আপনি বিক্রি করে দিতে যাচ্ছেন। কারণ আপনি জানেন আপনার বিরুদ্ধে ডিক্রি হবে। সেই ডিক্রির টাকা যদি আপনি মিটাইতে না পারেন পরবর্তীতে আপনার সর্বশেষ সম্পদটাও কি হবে? হ্যাঁ, নিলামে বিক্রি করে আপনার ডিক্রির টাকা পরিশোধ করা হবে। এরকম পরিস্থিতিতে আপনি সেই জমিটাও হস্তান্তর করার চেষ্টা করতেছেন। যাই হোক আমরা যদি পড়াগুলো পড়ি তাহলে দেখি যে ৩৮ আদেশের ১ বিধি যেই ক্ষেত্রে বিবাদীকে হাজির হওয়ার জন্য রায়ের পূর্বে গ্রেপ্তার হওয়ার জন্য জামানত তলব করা যেতে পারে অথবা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যেতে পারে। তাহলে আমাদের ১৬ ধারায় ক থেকে ঘ পর্যন্ত প্রকৃতির মোকদ্দমা ব্যতীত অন্য মোকদ্দমার ক্ষেত্রে তাহলে আমাদের ১৬ ধারায় ক থেকে ঘ পর্যন্ত যেই মোকদ্দমার কথা বলা আছে সেই মোকদ্দমা ব্যতীত অন্য মোকদ্দমা বলতে এইখানে হচ্ছে অর্থের মামলাকে বোঝানো হয়েছে। তাহলে রায়ের পূর্বে গ্রেপ্তার করা যাবে অর্থের মামলার ক্ষেত্রে। এখন অর্থের মামলার ক্ষেত্রে বাদী বিলম্বিত করার জন্য বাদীকে বিলম্বিত করার জন্য বিবাদী অর্থাৎ যার বিরুদ্ধে রায় হবে
যার বিরুদ্ধে ডিক্রি হবে। বিবাদী যদি এমন কিছু করার চেষ্টা করে যে সে আপনার হচ্ছে তার বিরুদ্ধে রায় হয়ে যাবে, ডিক্রি হয়ে যাবে। এখন সে কি করতেছে? মুক্তগোপনে চলে যাচ্ছে। অথবা সে আদালতের যে লোকাল জুরিডিকশন আছে বা লোকাল জুরিডিকশন বলতে খাতায় লিখে রাখেন লোকাল জুরিডিকশন মানে স্থানীয় এখতিয়ার। অর্থাৎ আদালতের যে সীমানা আছে, আদালতের যে স্থানীয় এখতিয়ার আছে, সেই এখতিয়ার ত্যাগ করার চেষ্টা করতেছে। অথবা সে আত্মগোপন করার কিংবা হ্যাঁ, আপনার হচ্ছে স্থানীয় সীমানা থেকে বিদেশ যাওয়ার চেষ্টা করতেছে। তাহলে এরকম পরিস্থিতিতে আদালত কি করতে পারেন? আদালত হচ্ছে তাকে কেন হাজিরার জন্য কেন জামানত দেয়া হবে না এই মর্মে তাকে কারণ দর্শানোর নোটিশ দিবেন এবং পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কি করতে পারেন? গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, কারণ দর্শানোর কথা বলা হলো। বিবাদী যদি যথাযথভাবে কারণ দর্শায় এবং যেই আপনার হচ্ছে জামানত দেওয়ার কথা বলেছে আদালত, সেই জামানত যদি দিয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে তাকে কিন্তু গ্রেপ্তার করা যাবে না। অথবা গ্রেপ্তার যদি হয়ে থাকে তাকে কি করতে হবে? তাকে কিন্তু মুক্তি দিয়ে দিতে হবে। আমাদের ৩৮ আদেশের ৪ বিধিতে দেখেন এটা আপনাদের এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট। এখন বিবাদী যার বিরুদ্ধে রায় হবে, ডিক্রি হবে। এখন পর্যন্ত কিন্তু রায় হয়নি, ডিক্রি হয়নি। তাহলে বিবাদীর বিরুদ্ধে রায় হবে, ডিক্রি হবে। বিবাদী যদি জামানত দিতে ব্যর্থ হয়, তাহলে সেই ক্ষেত্রে বিবাদীকে কতদিন পর্যন্ত দেওয়ানি জেলে আটক রাখা যাবে? তাহলে আপনার ডিক্রির টাকা যদি ৳৫০ বেশি হয়, আবারও বলতেছি ডিক্রির টাকা যদি ৳৫০ বেশি হয় তাহলে তাকে কয় মাস আটক রাখা যাবে? তাহলে তাকে ৬ মাস পর্যন্ত আটক রাখা যাবে। আর ডিক্রির টাকা যদি ৳৫০ পর্যন্ত হয় তাহলে তাকে কতদিন আটক রাখা যাবে? লাল কালি দিয়ে এইগুলোতে দাগায় রাখবেন। এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি আসে রায়ের পূর্বে আ আপনার হচ্ছে বিবাদীকে গ্রেপ্তার করে ৳৬৫ জন্য কতদিন পর্যন্ত দেওয়ানি জেলে আটক রাখা যাবে? তাহলে ৳৬৫ জন্য কতদিন আটক রাখা যাবে? ৬ মাস পর্যন্ত আটক রাখা যাবে। অর্থাৎ ৳৫০ বেশি হলে আপনার হচ্ছে রায়ের পূর্বে বিবাদীকে ৬ মাস পর্যন্ত আটক রাখা যাবে। আর ৳৫০ পর্যন্ত হলে আপনার হচ্ছে কতদিন আটক রাখা যাবে? ৬ সপ্তাহ পর্যন্ত আটক রাখা যাবে। এখন আসি রায়ের পূর্বে ক্রোক। তাহলে ক্রোক কোন মামলার ক্ষেত্রে, কোন সম্পত্তির ক্ষেত্রে হবে? ক্রোক হবে হচ্ছে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। ক্রোক কোন সম্পত্তির ক্ষেত্রে হবে? আ ক্রোক হবে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। এখন বিবাদী যদি এরকম পরিস্থিতি ক্রিয়েট করে ৩৮ ধারার ৫ বিধি যে তার যে সম্পত্তিটা আছে সেই সম্পত্তির সমস্ত বা আংশিক অংশ হস্তান্তর করার চেষ্টা করে। তাহলে বিবাদী যদি তার সম্পত্তির আমাদের এই গল্পে বিবাদী কে ছিল? আমাদের গল্পে বিবাদী ছিল করিম সাহেব। এখন করিম সাহেবের বিরুদ্ধে রায় হবে, করিম সাহেবের বিরুদ্ধে ডিক্রি হবে। এরকম সময় চলে এসেছে। রায়ের পূর্বে অর্থাৎ রায় হওয়ার পূর্বে বিবাদী কি করতেছে? সে দেখতেছে করিম সাহেব দেখতেছে এই মামলায় সে আর জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এরকম পরিস্থিতিতে সে কি করতে পারবে? তার সমস্ত বা আংশিক সম্পত্তি সে হস্তান্তর করার চেষ্টা করতেছে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে বাদী হলো কিসের আবেদন করতে পারবে? আপনার হচ্ছে তার সম্পত্তি ক্রোকের আবেদন করতে পারবে রায়ের পূর্বেই। এখন আবেদন করার পর আদালত কিন্তু সরাসরি রায় আপনার হচ্ছে ক্রোকের আদেশ দিবে না। আদালত হচ্ছে ১ম এ বিবাদী করিম সাহেবকে বলবে কিসের জন্য? করিম সাহেবকে বলবে যে, "করিম সাহেব, আপনি একটা কাজ করেন। আপনি হচ্ছে কি করেন? আমাদেরকে কারণ দর্শান। যে কি কারণে আপনি এই সম্পত্তি নিয়ে মামলা চলমান আছে। অলরেডি এই মামলায় বাদীপক্ষ ওনার উইন হওয়ার সম্ভাবনা আছে। এরকম পরিস্থিতিতে আপনি সেই সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করতেছেন। হ্যাঁ, আপনি কারণ দর্শান অথবা আপনি নির্দিষ্ট টাকা জামানত হিসেবে বিজ্ঞ আদালতে কি করেন? দাখিল করেন। এখন যদি বিবাদী করিম সাহেব কারণ দর্শাতে সমর্থ হয়, হ্যাঁ? এবং সে যদি হাজির হয়ে কারণ দর্শায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার সম্পত্তি ক্রোক করা যাবে না। আর যদি কারণ না দর্শায় এবং সে যদি জামানত দাখিল করতে ব্যর্থ হয় নির্দিষ্ট পরিমাণ টাকা, যেটা আদালত থেকে বলে দেওয়া হয়েছিল, তাহলে সে যদি জামানত দিতে ব্যর্থ হয় এবং কারণ দর্শাতেও ব্যর্থ হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? বিবাদীর যেই আ সম্পত্তি আছে সেই সম্পত্তিটা রায়ের পূর্বেই কি হয়ে যাবে? রায়ের পূর্বেই ক্রোক হয়ে যাবে। আমাদের ৬ বিধিতে সুনির্দিষ্টভাবে বলা আছে বিবাদী যদি কারণ না দর্শায় জামানত প্রদান না করে তাহলে তার সম্পত্তি কি হবে? সম্পত্তি ক্রোক হবে।
এখানে খ নাম্বার পয়েন্টে বলা আছে 38 বিধির খতে বলা আছে বিবাদী যদি কারণ দর্শায় তাহলে তার সম্পত্তি যদি ক্রোক হয়েও থাকে পূর্বে সেই ক্রোক কি করা হবে? ক্রোক প্রত্যাহার করে নেওয়া হবে অথবা বিবাদী যদি জামানত প্রদান করে তার সম্পত্তি যদি পূর্বে ক্রোক হয়েও থাকে, হ্যাঁ, আদালত ওই ক্রোকের আদেশ কি করবেন? আদালত ওই ক্রোকের আদেশ আপনার হচ্ছে প্রত্যাহার করে দিবেন। আচ্ছা, তারপরে হলো ৭ বিধিতে বলা আছে ক্রোক করার পদ্ধতি। তাহলে রায়ের পূর্বে ক্রোক করার পদ্ধতি কি হবে? অন্যরূপ স্পষ্ট বিধান না থাকলে ডিক্রি জারিতে যেভাবে সম্পত্তি ক্রোক করা হয়, রায়ের পূর্বের ক্ষেত্রে কি হবে? সেম একইভাবেই কি করা হবে? একইভাবেই ক্রোক করা হবে। তারপরে ১২ বিধিটা এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট। কৃষি দ্রব্য কি করা যাবে না? এটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় কয়েকবার আসছে। ৩৮ আদেশের ১২ বিধি। কৃষি দ্রব্য রায়ের পূর্বে কি করা যাবে না? কৃষি দ্রব্য রায়ের পূর্বে, হ্যাঁ, ক্রোক করা যাবে না। কৃষি দ্রব্য রায়ের পূর্বে কি নয়? কৃষি দ্রব্য রায়ের পূর্বে ক্রোক যোগ্য নয়। আপনাদের লিখিত পরীক্ষায় কোশ্চেন আসে অস্থায়ী নিষেধাজ্ঞা বলতে কি বোঝেন? অস্থায়ী নিষেধাজ্ঞা থেকে টিকাও আসে, রায়ের পূর্বে গ্রেপ্তার, রায়ের পূর্বে ক্রোক, এগুলো টিকা আসে। রিভিশন, আপিল, রিভিউ এগুলি আপনাদের অসংখ্যবার আগে টিকা আসতো। এখন যেহেতু আপনার হচ্ছে টিকামূলক কোশ্চেন বা হচ্ছে থিওরিটিক্যাল যে কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনারা যদি বেয়ার একটা ভালো করে পড়ে যান আশা করি সঠিকভাবে উত্তর করতে পারবেন। ওকে, আপনাদের লিখিত পরীক্ষায় কোশ্চেন আসে অস্থায়ী নিষেধাজ্ঞা বলতে কি বোঝেন? অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে? আচ্ছা, অস্থায়ী নিষেধাজ্ঞা বলতে কি বোঝেন? কোন ক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে থাকেন? হ্যাঁ, অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের প্রক্রিয়ার বিধান আলোচনা করুন। অপর পক্ষের শুনানি ছাড়া আদালত একপাক্ষিক অস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করেন না। ব্যাখ্যা করুন। এইবারও কিন্তু আসছে যে আপনার হচ্ছে এক পক্ষের শুনানির পর আদালত অন্তর্বর্তীকালীন বা একপাক্ষিক অন্তর্বর্তীকালীন বা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করেন না। অর্থাৎ উভয় পক্ষের শুনানির পর আদালত হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করেন। তাহলে আমরা যদি টেম্পোরারি ইনজাংশন বা অস্থায়ী নিষেধাজ্ঞার ডেফিনেশনের দিকে তাকাই, তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার ডেফিনেশন কিন্তু সংজ্ঞা কিন্তু আমাদের এই দেওয়ানী কার্যবিধিতে বলে দেওয়া নাই। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা বা হচ্ছে টেম্পোরারি ইনজাংশনের ডেফিনেশন কোথায় আছে? অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশনের ডেফিনেশন আছে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৩ ধারায়। তাহলে সুনির্দিষ্ট আপনারা যখন লিখিত পরীক্ষায় লিখবেন, কি লিখবেন? যে অস্থায়ী নিষেধাজ্ঞা লেখা শুরু করবেন যে অস্থায়ী নিষেধাজ্ঞা, তারপর আন্ডারলাইন করে লিখবেন হচ্ছে আ সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ এর ধারা ৫৩ এবং আ আপনার হচ্ছে দেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর ৩৯ আদেশে অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কিত বিধান রহিয়াছে। তাহলে আপনার যদি অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা লেখেন তাহলে লিখবেন হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা, নিচে আন্ডারলাইন করে অস্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে এখন লিখবেন। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে? ধারা ৫৩। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৩ ধারা অনুযায়ী যে নিরোধ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এবং আদালতের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকে, অর্থাৎ যে নিরোধ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আদালতের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকে তাকে বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা। আবারও যদি এটার সাথে একটু অ্যাড করি, চলমান মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞা কোন মামলায় চাইতে হয়? অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে হয় হচ্ছে চলমান মামলায়। তাহলে রহিম এবং করিম সাহেবের যে মামলাটা, এই মামলাটা ধরেন হচ্ছে ২০২৪ সালে দায়ের হয়েছে। এই মামলায় ২০২৫ সালে রহিম সাহেব কি চাইতে পারবে? রহিম সাহেব বা করিম সাহেব অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারবে। তার মানে চলমান মামলায় যে নিরোধ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এবং আদালতের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকে তাকে বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে? ডেফিনিশন লিখবো হচ্ছে, সংজ্ঞা লিখবো হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৩ ধারা অনুযায়ী। তাহলে কখন অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়? লিখিত পরীক্ষায় আসবে। তাহলে লিখবেন হচ্ছে ৩৯ আদেশের ১ বিধি অনুযায়ী নিম্নোক্ত ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। তাহলে মোকদ্দমার বিরোধী পক্ষ, সেটা বাদী পক্ষ হতে পারে বা বিবাদী পক্ষ হতে পারে, যেই পক্ষই হোক না কেন, সেই পক্ষ যদি উক্ত সম্পত্তি অপচয়, ক্ষতি, হস্তান্তর করার চেষ্টা করে, তাহলে সেই ক্ষেত্রে, হ্যাঁ, যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, ধরেন হচ্ছে করিম সাহেব উনি কি করতেছেন? উনি দেখতেছেন এই মামলায় জয়ী হতে পারবেন না। এই কারণে ওই সম্পত্তির মধ্যে কি আছে? ওই সম্পত্তির মধ্যে দামি, দামি কাঠ গাছ আছে। দামি, দামি ফল গাছ আছে। সেগুলো উনি কি করা শুরু করলেন? সেগুলো উনি বিক্রি করা শুরু করলেন। তাহলে এরকম পরিস্থিতিতে বিবাদী বা বাদী যদি কি করে? সম্পত্তির অপচয়, ক্ষতি হস্তান্তর করার চেষ্টা করে, তাহলে সেই ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষ কি করতে পারবেন? বা অপসারণ করার হুমকি প্রদান করে,
সংক্ষুব্ধ পক্ষ অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারবেন। আবেদন করার পর শুনানি আনতে আদালত কি করতে পারেন? অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। তাহলে 39 আদেশের ১ বিধি অনুযায়ী আদালত সম্পত্তির অপচয়, ক্ষতি হস্তান্তর বা ডিক্রিজারিত অন্যায়ভাবে বিক্রয় রোধ বা অপসারণের হুমকি প্রদানের ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। 39 আদেশের ২ বিধিতে বলা আছে চুক্তি ভঙ্গ রোধ করতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। এবং এই যে আদালত চুক্তিভঙ্গ রোধ করতে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন, এই 39 আদেশের ২ বিধিতেই বলা আছে। এখন আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন 39 আদেশের ১ এবং ২ বিধি অনুযায়ী। এখন 39 আদেশের ১ বিধি বা ২ বিধি অনুযায়ী যখন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আদালত দিয়েছেন, সেই আদেশ যদি কেউ অমান্য করে, তাহলে সেই ক্ষেত্রে যে ব্যক্তি আদেশ অমান্য করবে, হ্যাঁ? তার শাস্তি কি? এটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যদি কেউ লঙ্ঘন করে, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি কি? শাস্তি হলো দোষী ব্যক্তির সম্পত্তি ক্রোধ এবং দেওয়ানি জেলে আদালত কি করতে পারেন? দেওয়ানি জেলে আদালত ৬ মাস আটক রাখার নির্দেশ দিতে পারেন। তাহলে আপনার অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যদি কেউ লঙ্ঘন করে, তাহলে আদালত কি করতে পারেন? আদালত দোষী ব্যক্তির সম্পত্তি ক্রোধ করে তাকে দেওয়ানি জেলে ৬ মাস আটক রাখার নির্দেশ দিতে পারেন। এটা হলো তোদের এমসিকিউ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। লিখিত পরীক্ষার জন্য আপনাদের ইম্পর্টেন্ট যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যদি কেউ লঙ্ঘন করে, শাস্তি কি? শাস্তি হলো সম্পত্তি ক্রোধ এবং দেওয়ানি জেলে ৬ মাস আটক। এখন প্রশ্ন আসতে পারে, এই যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ, এটা কত বৎসরের বেশি বলবৎ থাকবে না? উত্তর হবে আপনার এই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ১ বছরের বেশি কি থাকবে না? ১ বৎসরের বেশি বলবৎ থাকবে না। আদালতে চলমান মামলায় ধরেন রহিম সাহেব অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলো ৩৯ আদেশের ১ বিধি অনুযায়ী। তাহলে আদালত কি শুধু রহিম সাহেবের বক্তব্য শুনে এবং অপর পক্ষ করিম সাহেবের বক্তব্য না শুনে একপাক্ষিক অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন? না। আমাদের ৩৯ আদেশের ৩ বিধিতে বলা আছে যে আদালত সকল ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের প্রদানের পূর্বে কি করবেন? অপর পক্ষকে নোটিশ দিবেন। এই নোটিশ দেয়া কি? নোটিশ দেয়া বাধ্যতামূলক। তাহলে আদালত সকল ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদানের পূর্বে কি করবেন? অপর পক্ষকে নোটিশ প্রদান করবেন এবং এই নোটিশ দেয়া কি? নোটিশ দেয়া বাধ্যতামূলক। এখন ৩৯ আদেশের ৩ এর ক বিধি এখানে এমসিকিউ পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসে যে নোটিশ যদি আপনি নোটিশ পাঠিয়েছেন করিম সাহেবের বরাবর, অর্থাৎ বাদীপক্ষের লইয়ার করিম সাহেবের বরাবর আপনি নোটিশ পাঠিয়েছেন। এখন নোটিশ পাঠানোর পর সেটা যদি গড়-জারিতে ফেরত আসে তাহলে পরবর্তী কত দিনের ভিতর নতুন করে সমনের দরখাস্ত করতে হবে? পরবর্তী ৭ দিনের ভিতর আবার আপনাকে কি করতে হবে? হ্যাঁ, ৭ দিনের ভিতর নতুন করে সমনের দরখাস্ত করতে হবে। তো আমাদের আ মামলার ক্ষেত্রে হলো পরবর্তী ৩০ দিনের মধ্যে কি করতে হবে? নতুন করে সমনের দরখাস্ত করতে হবে। আর আমাদের অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে হলো পরবর্তী ৭ দিনের মধ্যে নোটিশ জারির ব্যবস্থা করতে হবে। ধরেন আমাদের এই গল্পে রহিম সাহেব অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছেন বাদীপক্ষ। এখন বাদীপক্ষ অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছেন। তারপরে বিবাদী পক্ষ কি করতে পারেন? বা অপর পক্ষ সংক্ষুব্ধ পক্ষ কি করতে পারেন? এই ৩৯ আদেশের ৪ বিধিতে আদালতে পিটিশন দিতে পারেন। অর্থাৎ নিষেধাজ্ঞার আদেশ মুক্ত পরিবর্তনের আবেদন করতে পারেন। তাহলে নিষেধাজ্ঞার আদেশে যদি কোনো পক্ষ অসন্তুষ্ট হয়, তাহলে সেই পক্ষ উক্ত নিষেধাজ্ঞার আদেশ বাতিল করার জন্য কি করতে পারেন? আবেদন করতে পারেন। আবেদন করার পর আদালত যদি স্যাটিসফাই হন, তাহলে সেই ক্ষেত্রে আদালত কিন্তু যে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন সেটা মুক্ত পরিবর্তন বা বাতিল করে দিতে পারেন। এবারের যেটা আসছে পরীক্ষায় যে ৩৯ আদেশের ৫ এর ক বিধিতে এটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট সবসময়ের জন্য ইম্পোর্টেন্ট। অন্য পক্ষের শুনানি ছাড়া আদালত অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কি করেন না? প্রদান করেন না। তাহলে অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে কি লাগবে? অন্তর্বর্তী আ বা অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে অবশ্যই অপর পক্ষের শুনানি লাগবে। উভয় পক্ষ শোনার পর আদালত অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন। আচ্ছা আপনাদের একটা বিষয়ে ঝামেলা হয় যে অন্তর্বর্তী নিষেধাজ্ঞাটা কি? আর অস্থায়ী নিষেধাজ্ঞাটা কি? একেবারে যদি ট্রু সেন্স এ বলি ধরেন আপনার একটা জমি নিয়ে মামলা চলমান আছে। এখন সেই জমির ভোগ দখল আছে অপর পার্টির, আপনার দখলে নাই। আপনি বাদী হয়ে মামলা করেছেন। এখন এই মামলায় ধরেন আপনি একেবারেই জয়ী হয়ে যাচ্ছেন।
চূড়ান্ত পর্যায়ে আছে। এরকম পরিস্থিতিতে অপর পক্ষ কি করতেছে? সেই জমি থেকে দামি, দামি যে গাছগুলো আছে সেগুলো কেটে বিক্রি করে দিচ্ছে। এবং সেখান থেকে বেকু দিয়ে মাটি খনন করে বিক্রি করা শুরু করছে। যে ঠিক আছে তুমি জমি নিয়ে যাও সমস্যা নাই। কিন্তু এই জমিতে আর কিছুই করতে পারবে না। এই জমি থেকে যা দাম আছে সব আমি নিয়ে নিচ্ছি। গাছ-গাছালিও বিক্রি করে দিচ্ছি, বেকু দিয়ে মাটি তুলে বিক্রি করে দিচ্ছি। তাহলে আপনি আদালতে কি করতে পারেন এরকম পরিস্থিতিতে? এরকম পরিস্থিতিতে আদালতে হচ্ছে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারেন। এখন আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছেন। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন আপনি করেছেন। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করার পর আদালত বলতেছে যে ৩৯ এর ক বিধিতে অবশ্যই অপর পক্ষকে শুনানির সুযোগ দিতে হবে। আপনার হচ্ছে ৩৯ বিধি অনুযায়ী অপর পক্ষকে নোটিশ দিবেন। অপর পক্ষকে নোটিশ দেওয়ার পর অপর পক্ষ এসে শুনানি করবে। তাহলে এই যে মাঝখানে শুনানি করতে, করতে তো নোটিশ জারি করা, শুনানি করা মিনিমাম হচ্ছে ৭ থেকে ১৫ দিন সময় লাগবে। আমি সর্বনিম্ন বললাম ১ মাসও লাগতে পারে। তাহলে যা করার ওই অপর পক্ষ তো এই ৭ দিন ১৫ দিন ১ মাসের মধ্যেই করে ফেলবে। মাটি সব বিক্রি করে ফেলবে। গাছ-গাছালি এগুলো কেটে সব বিক্রি করে ফেলবে। তাহলে এরকম পরিস্থিতিতে একেবারেই ট্রু সেন্স এ আপনি যখন ৩৯ আদেশের ১ বিধি অথবা ২ বিধি অনুযায়ী যখন আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করবেন, ওইটার পাশাপাশি হলো আরেকটা পিটিশন দিবেন। সেটা হলো কি? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। তাহলে পিটিশন হবে কয়টা? পিটিশন হবে ২ টা। মানে দরখাস্ত হবে ২ টা। একটা হলো অস্থায়ী নিষেধাজ্ঞার পিটিশন, আরেকটা হলো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার পিটিশন। তাহলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাটা কি? ধরেন ১৫ দিন পরে শুনানি হবে। তাহলে ধরেন আজকে হলো কত তারিখ? আজকে হলো ৮ তারিখ। শুনানি হবে ১৫ তারিখ বা ২০ তারিখে শুনানি হবে। তাহলে ২০ তারিখ পর্যন্ত পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত আমাকে আদালত কি করুক? একটা নিষেধাজ্ঞা মঞ্জুর করুক। যাতে সে ইমিডিয়েট যে গাছ-গাছালি কাটতেছে এগুলো যাতে সে এখন আর কাটতে না পারে। আর এই নিষেধাজ্ঞাটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। ৩৯ আদেশের ৫ এর ক বিধিতে বলা আছে অন্য পক্ষের শুনানি ছাড়া আদালত অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করেন না। প্রথমেই বলা আছে যে বেসরকারি পক্ষের অনুরোধক্রমে। তাহলে আমি আপনি কি পক্ষ? আমি আপনি হলাম বেসরকারি পক্ষ। তাহলে আমি আপনি বেসরকারি পক্ষ, আমি যদি কোনো বেসরকারি পক্ষ হয়ে সরকারির বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে যদি অস্থায়ী নিষেধাজ্ঞা চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন? করবেন না। তাহলে আমি বেসরকারি পক্ষ সরকারের বিরুদ্ধে যদি অস্থায়ী নিষেধাজ্ঞা চাই, আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। তাহলে সরকার পক্ষকে আপনার সরকার পক্ষে কাকে নোটিশ দিতে হবে? সরকার পক্ষে হলো জিপি মানে গভর্নমেন্ট প্রিডার সরকারি উকিলকে নোটিশ দিতে হবে। অন্যথায় আদালত কি করবেন না? একতরফা অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর করবেন না। তাহলে আপনি বেসরকারি পক্ষ সরকারের বিরুদ্ধে যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন, এ আদালত একতরফা অস্থায়ী বা অন্তর্বর্তী নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। সরকারি পক্ষে সরকারের নিযুক্ত যে গভর্নমেন্ট প্রিডার সরকারি উকিল তাকে নোটিশ দিতে হবে। নোটিশ দেওয়ার পর সরকারি উকিল শুনানি করবেন। আপনি শুনানি করবেন বাদী পক্ষে বা বেসরকারি পক্ষে। উভয় পক্ষের শুনানির পর আদালত কি করবেন? অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন। কিন্তু ব্যতিক্রম আছে। সরকারের বিরুদ্ধেও আদালত অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন একতরফা শুনানি করে। সেক্ষেত্রে হলো যদি সেটা উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে হয় অথবা জনস্বার্থে হয়, তাহলে জনস্বার্থে হলে উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে হলে সেক্ষেত্রে সরকার পক্ষকে শুনানির সুযোগ না দিয়েও আদালত অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। ২ নম্বর পয়েন্টে বলা আছে যে বেসরকারি পক্ষের বিরুদ্ধে ৩৯ আদেশের ৫ এর ক বিধিটা ঠিক রাখবেন আর বাকিগুলো হচ্ছে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বেসরকারি পক্ষের বিরুদ্ধে যদি বেসরকারি পক্ষে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা বা অস্থায়ী নিষেধাজ্ঞা চায়, তাহলে আপনি হলেন বেসরকারি পক্ষ, আমিও বেসরকারি পক্ষ, রহিমও বেসরকারি পক্ষ, করিমও বেসরকারি পক্ষ। তাহলে সেই ক্ষেত্রে কি আদালত অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন? করবেন না। উভয় পক্ষের শুনানির পর, অর্থাৎ অপর পক্ষকে নোটিশ দিতে হবে। অপর পক্ষকে নোটিশ দেওয়ার পর, হ্যাঁ? উভয় পক্ষের নোটিশ অনুযায়ী উভয় পক্ষের শুনানি হবে। শুনানি হওয়ার পর আদালত কি করবেন? অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর করবেন। তবে এই ক্ষেত্রে আদালত একটা অন্তর্বর্তীকালীন কিন্তু নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। সেটা যদি আপনি আদালতকে স্যাটিসফাই করতে পারেন যে গাছ-গাছালি কাইটা নিয়ে যাচ্ছে, একদম জমিটা শেষ করে দিচ্ছে। এই মুহূর্তে পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত আদালতে কি হওয়া প্রয়োজন? একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে আদালত থেকে অন্তর্বর্তীকালীন একটা নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন।
3 নাম্বার পয়েন্টে বলা আছে বেসরকারি পক্ষের বিরুদ্ধে। তাহলে আমি আপনি বেসরকারি পক্ষ। আমার বিরুদ্ধে যদি সরকার অন্তর্বর্তীকালীন বা অন্তর্বর্তী ব্যবস্থায় নিষেধাজ্ঞা চায়, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করতে পারেন? সেই ক্ষেত্রে আদালত সরকার যদি ব্যক্তির বিরুদ্ধে চায়, সরকার যদি বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে চায়, সেই ক্ষেত্রে আদালত কিন্তু অন্তর্বর্তী ব্যবস্থা নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন কতদিনের জন্য? 7 দিনের জন্য মঞ্জুর করতে পারেন। 7 দিন পর উভয় পক্ষের শুনানির পর শুনানি আনতে কি হবে? সে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিষেধাজ্ঞার যে পিটিশন সেটা মঞ্জুর হবে। বা সেটার বিষয়ে আদালত কি করবেন? সেইটার বিষয়ে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবেন। পরবর্তী 7 দিন পরে শুনানি আনতে। এখন একটা বিষয় এমসিকিউ পরীক্ষায় খুব বেশি আসে। আদালতকে যদি ভুল বুঝিয়ে আদালতকে যদি ভুল বুঝিয়ে হ্যাঁ, কেউ যদি অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় নিষেধাজ্ঞা নেয়, আদালতকে যদি ভুল বুঝিয়ে কেউ অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় নিষেধাজ্ঞা নেয়, সেই ক্ষেত্রে যেই পক্ষ আদালতকে ভুল বুঝালো, তাকে আদালত সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারেন? 10,000 টাকা। এটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে। তাহলে আদালতকে ভুল বুঝিয়ে যদি কেউ অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় নিষেধাজ্ঞা নেয়, তাহলে সেই ক্ষেত্রে অপর পক্ষকে আদালত 10,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের নির্দেশ দিতে পারেন। যেটা যেই পক্ষ আদালতকে ভুল বুঝিয়ে নিয়েছে সেই পক্ষ দিতে হবে। কাকে দিতে হবে? ক্ষতিগ্রস্ত পক্ষকে, অর্থাৎ যার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা নেওয়া হয়েছে। আচ্ছা, এখন আদালত একটা বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে যে গাছ-গাছালি কেটে নিচ্ছে, ভালো কথা। আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করেছে। এখন সেগুলো হলো ফলের গাছ। এখন ধরেন হচ্ছে আমের সিজন, কাঁঠালের সিজন। আম কাঁঠাল হয়েছে, সেই আম কাঁঠাল আপনার হচ্ছে অলরেডি পেকে গেছে, খুব বাজে অবস্থা। এখন যদি গাছ থেকে পেড়ে না ফেলে, তাহলে সেগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে এরকম পরিস্থিতিতে কোনো অস্থাবর সম্পত্তি যদি আপনার হচ্ছে ক্রোক হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা যদি আপনার দ্রুত এবং স্বাভাবিক ক্ষয়শীল হয় বা পচনশীল হয়, আদালত যদি নিষেধাজ্ঞা দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করতে পারেন? একটা অন্তর্বর্তী বিক্রয়ের নির্দেশ দিতে পারেন, যেটা আছে ক্ষমতা দেয়া আছে আদালতকে 39 আদেশের 6 বিধিতে। আর 7 বিধিতে বলা আছে, যে বিষয়ে আপনি আদালতে অন্তর্বর্তী ব্যবস্থা নিষেধাজ্ঞা চেয়েছেন, যে বিষয় নিয়ে আপনার হচ্ছে প্রশ্ন উঠতে পারে, তাহলে যে বিষয় বা সম্পত্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে তা আটক বা সংরক্ষণ বা পরিদর্শন করার আদালত কি করতে পারেন? আদালত হচ্ছে আটক করার জন্য, সংরক্ষণ করার জন্য, পরিদর্শন করার জন্য আদালত আদেশ দিতে পারেন। একেবারে বেসিক্যালি যদি বলি, এখান থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় একটা কোশ্চেন আসে, লোকাল ইন্সপেকশন। তাহলে লোকাল ইন্সপেকশন সম্পর্কিত বিধান কোথায় আছে? 39 আদেশের 7 বিধিতে আছে। অর্থাৎ যেই বিষয়বস্তু নিয়ে আপনাদের মামলা, সেই বিষয়বস্তু, সেই সম্পত্তি আদালত কি করতে পারেন? সেই সম্পত্তিটা আদালত পরিদর্শন করে দেখতে পারেন। পরিদর্শন করে দেখার পর সেটার উপরে আদালত নিষেধাজ্ঞা দিবে কি দিবে না, সেটার বিষয়ে আদালত সিদ্ধান্ত নিতে পারেন। এই বিষয়ে বলা আছে হচ্ছে 39 আদেশের 7 বিধিতে। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের যা কোশ্চেন আছে আপনারা একে, একে করতে পারেন।